এবং এই মুহূর্তে আজকে আমরা ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র নিয়ে কার্যত এক্সিট পোল কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এই যে বুথ ফেরত সমীক্ষা, প্রথমেই জানিয়ে রাখবো যে এই সমীক্ষাকে কেউ ধ্রুব সত্য বলে মেনে নেবেন না। নিউজ ভ্যানগার্ডের একটি আমাদের স্পেশাল টিম এই বুথ ফেরত সমীক্ষা করেছে, যেখানে মাত্র আমি প্রথমে ঝাড়খণ্ডের কথাই বলবো। সেখানে 50 জন ভোটারের সাথে কথা বলার পর যেটা উঠে এসেছে আজকের আলোচনার মধ্যে, সেটাই দেখাবো আজকের এই মুহূর্তের এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার মধ্যে। তবে ঝাড়খণ্ডে প্রথমেই জানিয়ে রাখবো যে কোন দল কোন পজিশনে রয়েছে এই মুহূর্তের সব থেকে বড় এটাই প্রশ্ন, কোন দলের অবস্থান ঠিক কিরকম, ভোট কেমন পড়লো আজকের দিনভর, সে নিয়ে আমরা সন্ধ্যেতেও দেখিয়েছিলাম নিউজ ভ্যানগার্ডের পর্দায় একটি বিশেষ আলোচনা, যেখানে সর্বভারতীয় স্তরের প্যানেলিস্টরা ছিলেন নিউজ ভ্যানগার্ডের সেই আলোচনার মুহূর্তে। এবং এখন এই মুহূর্তে ভোট শেষ হবার পর বুথ ফেরত সমীক্ষায় কি বলছে, ঝাড়খণ্ডে কোন দল কোন পজিশনে রয়েছে সেই সম্পর্কে আমি নয়, সরাসরি চলে যাব নিউজ রুমে। এবং নিউজ রুমে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছে এবং নীল তুলে ধরবে পুরো বিষয়টা আপনাদের সামনে। তবে আরো একবার জানিয়ে রাখছি যে এই বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলকে কেউ কোনো রকম ভাবে ধ্রুব সত্য বলে মানবেন না, কারণ প্রথম যে 50 জন ভোটার রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলি এই বুথ ফেরত সমীক্ষার মধ্যে আসতে পেরেছি। তবে যাব আমরা সেই আলোচনার মধ্যে। তবে এই মুহূর্তে দেখাবো একটি বিশেষ ছবি ঝাড়খণ্ডের আজকের দিনে দাঁড়িয়ে ভোট এবং ভোট পার্সেন্টেজ, কোন দলের পজিশন কি রয়েছে দেখাবো। প্রথমেই যে ছবি উঠে আসছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে এনডিএ এবং তার পাশাপাশি সেক্ষেত্রে কোন দল কি রকম অবস্থায় রয়েছে, এবিপি, সমস্ত দলের অবস্থান এবং অন্যান্যদের এই মুহূর্তের ভোট কত পড়েছে সবটাই আমরা দেখালাম, কিছুটা হলো আপনাদের সামনে ব্রিফ দেওয়ার চেষ্টা করলাম। এবারে চলে যাব নিউজ রুমে। এই মুহূর্তে নীল রয়েছে আমাদের সাথে। নীল, আজকের এই এক্সিট পোল এবং এই মুহূর্তের বিশেষ আপডেটে জানতে চাইবো তোমার থেকে ডিটেল। দেখো, আমরা যে দুটি সর্বভারতীয় মাধ্যম দেখালাম তারা কিন্তু প্রত্যেকেই এনডিএ জোটকে ঝাড়খণ্ডে এগিয়ে রেখেছে, ঝাড়খণ্ডে এনডিএ জোটকে এগিয়ে রেখেছে। এবং এগিয়ে রাখার কারণ হিসাবে নিশ্চয়ই আমাদের যারা এর আগের প্যানেলিস্ট তারা পুরোটাই ব্যাখ্যা করেছে যে কেন ঝাড়খণ্ডে সে দুই দলের একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কিন্তু সামান্য কিছু আসনে আমরা দেখতে পাচ্ছি সর্বভারতীয় যে নামকরা যে সংস্থাগুলি রয়েছে সেই নামকরা সংস্থাগুলির যে সমীক্ষায় কিন্তু বেশিরভাগটাই কিন্তু এগিয়ে এনডিএ। কিন্তু সেই ক্ষেত্রে এনডিএকে প্রত্যেকেই কিন্তু 40 থেকে 44-এর মধ্যে এনডিএকে কিন্তু আটকে রেখেছে, কিন্তু ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ইন্ডি জোট। সেই জায়গাতে 5 থেকে যে 6টি আসন, সেই 6টি আসন অন্যান্যরা পাবে বলছে কিন্তু সর্বভারতীয় সংবাদ সংস্থাগুলোতে দাবি করা হচ্ছে। কিন্তু এই জায়গাতে অনেক প্রশ্ন রয়েছে। তবে সবার আগে ক্লিয়ার করে দিই, এই যে সমীক্ষা, সেই সমীক্ষা কিন্তু ধ্রুব সত্যি বলে আপনারা দর্শকরা কেউ ধরে নেবেন না। কারণ বিগত যে হরিয়ানার নির্বাচন এবং লোকসভা নির্বাচন, কোনো সমীক্ষা সংস্থা কোটি কোটি টাকা খরচা করে তারা কিন্তু হুবাহু সমীক্ষা মেলাতে পারেনি। পাশাপাশি এই যে সমীক্ষা এখন যে সর্বভারতীয় যে চ্যানেলগুলি প্লাস আমাদের নিউজ ভ্যানগার্ডে আমাদের সাধ্যমতো একটা সমীক্ষা দেখানোর আপনাদের চেষ্টা করছি, সেই সমীক্ষার সঙ্গে কিন্তু সহমত পোষণ করে না এআইসিসির পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে তারা পক্ষে গেলেও বিশ্বাস করছে না, তারা বিপক্ষে গেলেও বিশ্বাস করবে না, তারা পরিষ্কার জানিয়েছে। কারণ বিগত হরিয়ানা বিধানসভার যে নির্বাচনের এক্সিট পোল, সেই এক্সিট পোলের অভিজ্ঞতা কিন্তু খারাপ। এবার আমি জেনে নেব যে এই এক্সিট পোলের কি আদেও কোনো বাস্তবতা রয়েছে। কারণ দেখো, আমরা প্রথমেই বলছি যে আমরা আমাদের যিনি প্রতিনিধি ঝাড়খণ্ডের, তিনি 50 জন ভোটারের সঙ্গে সবেমাত্র কথা বলতে পেরেছে আজকে। সেই 50 জন ভোটারের সঙ্গে কথা বলে তাদের মানসিকতা বুঝে একটা এক্সিট পোল তৈরি করেছে। সেই জায়গাতে প্রথমেই এই এক্সিট পোলের বাস্তবতা, যারা অনেক বেশি মানুষের সঙ্গে কথা বলেন এবং সর্বভারতীয় যে সমীক্ষাগুলো তারা প্রায় 2 মাস ধরে কিন্তু সমীক্ষা চালায়, তারপরও দেখা যাচ্ছে যে সমীক্ষা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। কেন সমীক্ষা ব্যর্থ হচ্ছে তার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এবং এই সেই সমীক্ষা আগামী দিনে সত্যি কি মানুষ বিশ্বাস করবে? কারণ সর্বভারতীয় চ্যানেলগুলো কিন্তু প্রত্যেকেই তাদের সমীক্ষা কিন্তু ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় দেখাতে শুরু করেছে। তাহলে যদি না মেলে, তাহলে এই সমীক্ষা করার বাস্তবতা কি, এই নিয়েই তো এবার প্রশ্ন
উঠতে স্বাভাবিকভাবেই শুরু করবে এবং হাজার হাজার কোটি টাকা খরচা করে আদেও আগামী দিনে সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলি বা আমরা খুব অল্প পরিসরেও এইরকম সমীক্ষা করাবো কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। প্রথমেই আমাদের বার্তা সম্পাদক দেবব্রত দাকে আমি পেয়ে গেছি। দেবব্রত দা, প্রথমেই আপনার কাছ থেকে যেটা জানার চেষ্টা করব, এই যে সমীক্ষা, সেই সমীক্ষা দেখা যাচ্ছে যে বারবার ব্যর্থ হচ্ছে, তারপরেও এই সর্বভারতীয় চ্যানেলগুলো সমীক্ষা কিন্তু করছে এবং কয়েক হাজার মানে কয়েক লক্ষ টাকা কিন্তু খরচা হয়, কখনো কখনো 1 কোটি 1.5 কোটি টাকা সর্বোচ্চ পর্যায়ে খরচা হয়। তাহলে এই সমীক্ষার বাস্তবতা কি? দেখো, যে কথাটা হচ্ছে মূল, তা হচ্ছে আমরা এই নিউজ ভ্যানগার্ড রাজ্যের ক্ষেত্রে বা দেশীয় ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ছোট্ট পরিসরের মধ্যে রয়েছে। আমাদের যে আর্থিক সংগতি সে ব্যাপারেও যথেষ্ট একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায়। আর বিভিন্ন যে সমীক্ষাকারী সংস্থাগুলো রয়েছে তারা এক্ষেত্রে কিন্তু কোটি কোটি টাকা খরচ করে এ ধরনের তোমার নির্বাচনের সমীক্ষা করে থাকেন। আমরাও কিন্তু সেটা চেষ্টা করি। আমাদের বিষয়টা কি, আমরা সেভাবে এত দীর্ঘ পরিসরে আমরা যেতে পারি না। আমরা যেটা করে থাকি, আমরা আমাদের বিভিন্ন রাজ্যে যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন তারা ব্যক্তিগতভাবে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং খুব বুদ্ধিমত্তার সাথে যারা নির্বাচন পরিচালনা করেন তাদের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে একটা নির্দিষ্ট এ সংক্রান্ত নির্দিষ্ট বিষয়ে একটা তারা অভিমত অর্জন করেন। এর ভিত্তিতেই কিন্তু এই সমীক্ষাটা প্রকাশ করা হয়। সুতরাং তুমি যে কথাটা বলছিলে যে বিগত বেশ কয়েক বছর যাবতীয় কিন্তু সেই সমীক্ষাগুলো মিলেনি। তো কোনো ক্ষেত্রে কিন্তু তোমার লোকসভা নির্বাচনও যেমন মেলানো যায়নি, পাশাপাশি তোমার অবশ্যই হরিয়ানা বিধানসভা কেন্দ্রের বিধানসভা নির্বাচনেও কিন্তু পুরোপুরি উল্টো হয়েছে। সুতরাং এই সমীক্ষা যে মিলবেই সে ব্যাপারে একেবারে মোহর দেওয়া মোটেও উচিত নয়। সুতরাং এটা ধরে নিতে হবে, এটা একটা এজেমশন হতেও পারে, সেভাবেই মেনে নিতে হবে। তো একটাই কথা বলতে হয় এখানে, যে দর্শক যারা রয়েছেন বা রাজ্যবাসী বা দেশবাসী, তাদের কাছে একটা বিশেষ বার্তা থাকবে যে এই ধরনের সমীক্ষার ক্ষেত্রে পুরোটাই মিলবে তা মোটেও বাঞ্ছনীয় নয়। এবং এই জায়গায় একটা প্রশ্ন করব, দেখো সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলির কাছে কার্যত সমীক্ষা এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং আমার সঙ্গে সর্বভারতীয় পর্যায়ের অনেক সাংবাদিকের কথা হচ্ছিল, যেমন কিছুক্ষণ আগে আমাদের প্যানেলিস্ট ছিলেন সেখানকার যে রাঁচি এক্সপ্রেসের চিফ রিপোর্টার, তিনি আমাদের প্যানেলিস্ট ছিলেন, তিনিও জানাচ্ছেন যে কোটি কোটি টাকা খরচা হচ্ছে কিন্তু সেটা কোনো মতেই মেলানো যাচ্ছে না। এইটা কি যে সাংবাদিকরা তারা মাঠে ময়দানে নেমে কাজ করে মানুষের মতামত একটা জানার বোঝার চেষ্টা করে, মানুষ কি আমাদের সামনে ঠিকমতো মতামত তুলে দিচ্ছেন না? সাংবাদিকদের কি আড়াল করছেন না? সাংবাদিকরা আমরা সম্পূর্ণভাবে মানুষের মতামত বা মানুষের যে চাহিদা সেটা বুঝতে ব্যর্থ হচ্ছি। কোথাও তো একটা মানে কমিউনিকেশন গ্যাপ তো নিশ্চয়ই রয়েছে। দেখো, সেই অর্থে কিন্তু দুটোই তুমি যা বললে, যে মানুষ সেভাবে তারা প্রকাশ করতে পারে, তাদের মতামতটা ঠিকভাবে প্রকাশ করছেন না, এবং যারা এটা সংগ্রহ করছেন, এই তোমার তথ্য যারা সংগ্রহ করছেন তারাও কিন্তু ঠিক সেভাবে সঠিকভাবে সংগ্রহ করতে পারছেন না। আর মানুষ কেন সেভাবে তারা তথ্য দিতে রাজি হচ্ছেন না, তারা কেউ কেউ কোনো ক্ষেত্রে ভয় পাচ্ছেন যে তাদের দেওয়া তথ্য যদি ফাঁস হয়ে যায় তবে তাহলে তাদের কোনো একটা সমস্যায় পড়তে হতে পারে। এই কারণে মানুষ বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, যে কারণে তারা সঠিকভাবে বলতে চাইছেন না, যা করছেন এর হয়তো বিপরীতটাই বলছেন। সরকারের স্থানীয় যারা শাসন ক্ষমতায় থাকে, তাদের বিরুদ্ধে যদি কিছু বলা হয়ে যায় এর জন্য হয়তো তারা চুক্তি করে বসে থাকেন, যে কারণে এই এমন একটা পরিপন্থী পরিস্থিতি তৈরি হচ্ছে। হ্যাঁ, আরও একটা প্রশ্ন যেটা হচ্ছে, দেখো সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলি বা রিজিওনাল সংবাদ মাধ্যমগুলি এই আজকে ভোট হয়ে যাওয়ার পরে 6:30টার পর কি দেখাবে তার জন্য কিন্তু সবাই কিন্তু টেলিভিশনের পর্দায় বসে রয়েছেন, কেউ ইন্টারনেটে সার্চ করে ইন্টারনেটে দেখছেন, কিন্তু সমীক্ষা যখন মিলছে না তখনই কিন্তু সংবাদ মাধ্যমের একটা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জনগণের মনে, এটা বাস্তব। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনে এই যে এক্সিট পোল, এই এক্সিট পোল কি সংবাদ মাধ্যমের কাছে গোদের উপর বিস্ফোরা? দেখো, যদি বরাবরই এই সমীক্ষার ফলাফল যদি ভোটের ফলাফলের সঙ্গে না মিলে,
তাহলে কিন্তু একটা অবিশ্বাস তৈরি হবে, এটা বলার অপেক্ষা রাখে না। তবে এটাও বাস্তব যে একটা সময় কিন্তু সংবাদ মাধ্যমগুলো যে বা অন্যান্য যারা সমীক্ষা করে এই ধরনের সংস্থাগুলো হুবহু মিলিয়ে দিতে পারতো। তো কেন মিলছে না সে বিষয়টা অবশ্যই বিচার্য, কিন্তু যেভাবে এখন এই তোমার সমীক্ষা না মেলার বিষয়টি প্রকট হয়েছে, তাতে কিন্তু মানুষের গ্রহণযোগ্যতা, এই সমীক্ষার গ্রহণযোগ্যতা অনেকটাই কমবে, তা বলার অপেক্ষা রাখে না। যে কারণে অনেকেই এই সমীক্ষাকে এখন আর গুরুত্ব দিতে চাইছে না। তবে একটা কথা কিন্তু মানতে হবে যে এই সমীক্ষা সর্বক্ষেত্রেই যে তোমার পুরোপুরি ভুল হবে সেটা কিন্তু না। হ্যাঁ, যারা খুব বিজ্ঞান ভিত্তিকভাবে মনস্তাত্ত্বিক বিষয়টিকে প্রাধান্য দিয়ে সেভাবে বিচার বিশ্লেষণ করে এই সমীক্ষা করতে গিয়ে নিজেদের সফলতা অর্জন করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু তারা এই সমীক্ষার ফলাফল এবং ভোটের ফলাফল একের হুবহু মিলিয়ে দিতে সমর্থ হবে, সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। নীল, একেবারে। এবার আমি আমাদের আরো এক প্রতিনিধি বিশ্বজিৎ দেবের কাছ থেকে জেনে নেব যে সার্বিক যে পরিস্থিতি। দেখো, আমরা যে দুটি সমীক্ষার কথা আমরা জানালাম, সেই সমীক্ষাগুলো বরাবরই কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছে, কিন্তু এনডিটিভির মতো যারা সমীক্ষা সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই দুই দলের ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি দেখায়নি। সেইখানে হয়তো ইন্ডি ব্লক এবং এনডিএ দুজনেই কিন্তু ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, এই রকমটাও কিন্তু উঠে এসেছে। সবটাতেই যে এনডিএ এগিয়ে রয়েছে তা কিন্তু নয়, ইন্ডি ব্লকও কিন্তু বহু ক্ষেত্রে কিন্তু বহু সমীক্ষা যে সংস্থা তাদের ক্ষেত্রে কিন্তু বহু জায়গাতে ইন্ডি ব্লকও এগিয়ে রয়েছে। আমি একবার আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবের কাছে যাব, তার কাছ থেকে জেনে নেব যে এই মুহূর্তের একদম শেষ আপডেটটা কি রয়েছে, যদি একবার বলো। দেখো, যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে যে বিধানসভা নির্বাচনে যে বিভিন্ন সমীক্ষক সংস্থাগুলি এ পর্যন্ত আমি যেগুলিতে নজর রেখেছি মোটামুটি 6টি সংস্থার উপর, সেটা হচ্ছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া, দৈনিক ভাস্কর, ম্যাট্রিজা এবং পিমার্ক, পিপলস পালস এবং টাইমস নাও। সেখানে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের নির্বাচনে অ্যাক্সিস মাই ইন্ডিয়াতে সেখানে কিন্তু ইন্ডি ব্লককে সেখানে কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেখানো হচ্ছে। এনডিএ পাচ্ছে 25 এবং ইন্ডিয়া 53 এবং আদার্স 3। এবং সেখানে দৈনিক ভাস্কর, ভারতবর্ষের একটি বিখ্যাত পত্রিকা, সেখানে বলা হচ্ছে যে এনডিএ 37 থেকে 40, ইন্ডিয়া 36 থেকে 39 এবং আদার্স 2। ম্যাট্রিজা নামে একটা সংস্থা, সেখানে বলা হচ্ছে সেখানে এনডিএ জোটকে সংখ্যাগরিষ্ঠতা দিচ্ছে, সেখানে 42 থেকে 47, ইন্ডি ব্লক 25 থেকে 30 এবং আদার্স 1 থেকে 4। এবং পি মার্ক যে সংস্থাটা, সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে এনডিএ ব্লক সেখানে পাচ্ছে 31 থেকে 40, ইন্ডিয়া ব্লক 37 থেকে 47 এবং আদার্স হলে 1 থেকে 6। পিপলস পালস সেখানে এনডিএ জোটকে সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সেখানে চিত্র দেখাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে এনডিএ জোট পাচ্ছে 44 থেকে 53 এবং ইন্ডিয়া ব্লক 25 থেকে 37, আদার্স 5 থেকে 9। এবং টাইমস নাও জেবিসি যে সংস্থা সেখানে রিপোর্ট পেশ করেছে, সেখানে দেখা যাচ্ছে এনডিএ পাচ্ছে 40 থেকে 44 এবং 30, ইন্ডিয়া 30 থেকে 40 এবং আদার্স 1 থেকে 1। সুতরাং সেখানে দেখা যাচ্ছে যে 6টি সংস্থার নাম বললাম, সেখানে যে দেখাচ্ছে গড়ে দেখা যাচ্ছে সেখানে এনডিএ জোট এগিয়ে। এবার আমরা চলে যাব একটু মহারাষ্ট্রের দিকে। মহারাষ্ট্রের পরিস্থিতি কি রয়েছে, সুপ্রীতি যদি সেটা একবার আমাদের বল। একেবারে এই এতক্ষণ ধরে আমরা ঝাড়খণ্ডের পরিস্থিতির দিকে নজর রাখছিলাম, সেখানে কোন দলের কি পজিশন রয়েছে, কে কত এখনো পর্যন্ত ভোট পেয়েছে, সবটাই দেখালাম। তবে এবার মহারাষ্ট্রের দিকে যাব, সেখানেও কিন্তু একই ছবি। আমি আমার পিসিআরকে বলবো মহারাষ্ট্রের এই মুহূর্তের ছবিটা একটু তুলে ধরতে, যেখানে এই মুহূর্তের মহারাষ্ট্রের এনডিএ এবং অন্যদিকে ইন্ডিয়ার কি অবস্থান রয়েছে এবং তার পাশাপাশি অন্যান্যদের কি অবস্থান রয়েছে এই মুহূর্তে, তা তুলে ধরেছি টেলিভিশনের পর্দায়। একদিকে রয়েছে মহারাষ্ট্রের এনডিএ, অন্যদিকে রয়েছে ইন্ডিয়া, এছাড়া রয়েছে পিপলস পালস। সমস্ত কিছুর ছবি এই মুহূর্তে তুলে ধরলাম। আরো একবার আবারও চলে যাব নিউজ রুমে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সাথে, যা কি এক্সপ্লেন করবেন তিনি, শুনবো সেটাই ডিটেল। নীল, যেমনটা বলছিলে। হ্যাঁ, দেখো, এবার আমরা মহারাষ্ট্রের দিকে চলে যাব। এবার একটু যদি তুমি মহারাষ্ট্রটাকে কিরকম দিয়েছে সেটা যদি একবার এক্সপ্লেন করো। দেখো, মহারাষ্ট্র বিধানসভায় 288টি আসন রয়েছে,
সেখানে মূলত 6টি রাজনৈতিক দল সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এনডিএ শিবির এবং ইন্ডিয়া ব্লকের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এবং সেখানেও আমরা 6টি সংস্থা যে সমীক্ষা করেছে সেখানে নজর রেখেছিলাম। সেখানে দৈনিক ভাস্কর দেখিয়েছে এনডিএর পক্ষে 125 থেকে 140, এমভি অর্থাৎ মহা আগারী জোট সেটা ইন্ডিয়া ব্লকের পক্ষে 135 থেকে 150 এবং আদার্স এবং 20 থেকে 25। যেখানে যে বিষয়টা সেখানে দেখা যাচ্ছে, এই যে দৈনিক ভাস্কর বলছে সেখানে নির্দল প্রার্থীরা 20 থেকে 25টি আসন সেখানে জয়লাভ করতে পারে এবং এখানে তাই যদি হয় সেখানে কিন্তু নির্দল প্রার্থীরা কিন্তু সরকার গঠনে কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তাছাড়া লোকসাথী মার্থী রুদ্র নামে মহারাষ্ট্রের একটা সংস্থা, সেখানে এনডিএ কে 128 থেকে 142, ইন্ডি ব্লককে 125 থেকে 140, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে। এবং সেখানেও কিন্তু নির্দল প্রার্থীদের সেখানে দেখা যাচ্ছে 18 থেকে 23। ম্যাট্রিস নামে একটা সংস্থা, সেখানে দেখাচ্ছে এনডিএ কে 125 থেকে 170, এনডি ব্লককে 110 থেকে 130 এবং আদার্সকে 8 থেকে 10। এবং পি মার্ক নামে একটা সংস্থা, সেখানে এনডিএ ব্লককে 137 থেকে 157, ইন্ডি ব্লককে 126 থেকে 146 এবং আদার্সকে 2 থেকে 8টি আসন দেখাচ্ছে। বিশ্বজিৎ, এবার একটু থামাবো। এবার বহুদিন মহারাষ্ট্রে কাজ করেছেন এবং একজন আমাদের প্রতিনিধি সিনিয়র সুমন্তর কাছে চলে যাব। সুমন্ত, এবার যে নির্বাচন, সেই নির্বাচন দেখো মহারাষ্ট্রের মূলত বেইমান ভার্সেস কে বিশ্বাসী, এই দুটো হচ্ছে মহারাষ্ট্রের নির্বাচনের থিম কাজ করেছে। সেই জায়গা থেকে কি মনে হচ্ছে তোমার? দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর আগেও বহু ক্ষেত্রে আমি বলেছি, যেটা তা হলো যে মহারাষ্ট্রে একনাথ শিন্ডে, যাকে মহারাষ্ট্রবাসী বেশিরভাগ ক্ষেত্রেই বেইমান বলে থাকেন, কারণ একেবারে পরিষ্কার যে উদ্ধব ঠাকরে একসময় মুখ্যমন্ত্রী ছিলেন এবং সেই সমস্ত বিধায়কদের ভাঙিয়ে তিনি শিবসেনার প্রতীক নিয়ে এখন ক্ষমতায় রয়েছেন বিজেপির সঙ্গে জোট বেঁধে। এবং অন্যদিকে আমরা যদি দেখি অজিত পাওয়ার এবং শরদ পাওয়ার, সেখানেও কিন্তু কাকা ভাইপোর লড়াই এবং সেখানেও কিন্তু একই ছবি আমরা দেখেছি। অজিত পাওয়ার তার কাকা শরদ পাওয়ারের থেকে তার যে প্রতীক বা দলের প্রতীক সেটা এনসিপির প্রতীক নিয়ে চলে গেছে এবং সেও কিন্তু এখন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। সুতরাং এইখানে একটা সেন্টিমেন্টাল গেম কিন্তু কাজ করছে এবং যেটার জন্য হয়তো এই মুহূর্তে এক্সিট পোল কি বলছে সেটার উপর হয়তো পুরো বিশ্বাস করা যায় না, যেটা তুমি একটু আগেও বলছিলে। কারণটা একেবারে পরিষ্কার যে মহারাষ্ট্রে এই বছর কিন্তু ভোট পড়েছে 58%, যা 2019-এর যদি কম্প্যারিজনে আমরা যাই তাহলে 4% বেশি, মানে 2019-এ 54% পড়েছিল, সেটা এবছর পড়েছে 58%, হয়তো 4% বেড়েছে। কিন্তু এইখানে গেমটা হচ্ছে যে এই যতবার ভোট পার্সেন্টেজ কম হয় মনে করা হয় বিজেপি বা এনডিএ বাজিমাত করবে, কিন্তু এইখানে একটা বিষয় হচ্ছে যে মহারাষ্ট্রবাসীর যে ক্ষোভটা রয়েছে সেই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হতে পারে এবং সেক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে কিন্তু পাল্টে যেতে পারে এই সমস্ত ছবি এবং ফিরে আসতে পারে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার এবং কংগ্রেসের যে মহাবিকাশ আঘাড়ি জোট, সেটা কিন্তু আবার ক্ষমতায় আসতে পারে। এবং যদি সেটা ক্ষমতায় আসে তাহলে কিন্তু এটা আরো একবার প্রমাণিত হবে যে এক্সিট পোল সব সময় ঠিক নয়। একেবারেই। বিশ্বজিৎ, একদম শেষ কোশ্চেন তোমাকে বলবো যে এই যে মহারাষ্ট্র নির্বাচন, সেই মহারাষ্ট্র নির্বাচনে আমরা দেখতে পেলাম যে একেবারেই শেষ নির্বাচন সম্ভবত, যদি তিনি, আমরা চাইবো তিনি সুস্থ থাকুন, শরদ পাওয়ার তার একেবারে শেষ কেরিয়ারের শেষ নির্বাচন, কি বলবে? শরদ পাওয়ার তো বর্তমানে ভারতবর্ষের প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে একজন এবং শরদ পাওয়ারকে মারাঠা স্ট্রংম্যান বলা হয়। সেই অর্থে বিগত লোকসভা নির্বাচন অর্থাৎ 2024-এ যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কিন্তু শরদ পাওয়ারের নেতৃত্বে মূলত এমভিএ জোট সেখানে কিন্তু মহারাষ্ট্রে কিন্তু বাজিমাত করেছিল এবং প্রায় 30টির মতো আসন কিন্তু তারা বিজয়ী হয়েছিল 48টি আসনের মধ্যে। সুতরাং সেই দিক থেকে চিন্তা ভাবনা করতে গেলে যে শরদ পাওয়ার যিনি এই এমভিএ জোটের সেখানে নেতৃত্ব দিচ্ছেন, সুতরাং তার একটা বিরাট বড় ভূমিকা সেখানে রয়েছে। তাছাড়া একটা আবেগ হয়তো কাজ করতে পারে এই মহারাষ্ট্র নির্বাচনে। ইতিমধ্যে তিনি মহারাষ্ট্র নির্বাচনে কিছুদিন পূর্বে তিনি ঘোষণা করেছেন এটাই হয়তো তার শেষ নির্বাচন। সুতরাং সেখানে কিন্তু মারাঠাদের মধ্যে হয়তো বা একটা সেন্টিমেন্ট কাজ করতেও পারে।
একেবারেই আমরা যে সমস্ত মহারাষ্ট্রের নির্বাচনে যদি ইন্ডি জোট ক্ষমতায় আসে, কেন আসবে তার পুঙ্খানুপুঙ্খানু আমরা জানালাম। তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলি এই মুহূর্তে যে সমীক্ষা নিয়ে এসেছে সেই সমীক্ষা কিন্তু বারবার কোথাও একটা ধাক্কা খেয়েছে। আর এখানেই কিন্তু সংবাদ মাধ্যমের সব থেকে বড় চ্যালেঞ্জ যে আগামী দিনে যে সমীক্ষা, সেই সমীক্ষা প্রকাশ করার আগে কিন্তু 10 বার ভাবতে হবে। কারণ আজকে একটা সমীক্ষা আমরা প্রকাশ করলাম, 7 দিন বাদে যদি সেটা না মেলে তাহলে কিন্তু সেটা একটা চ্যানেল বা সংবাদ মাধ্যমের কাছে একটা প্রেস্টিজ ফাইট হয়ে যায়। সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলি এবারও গত বছর কিন্তু গত যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে সমস্ত চ্যানেলের তারা কিন্তু তাদের এক্সিট পোল মেলাতে ব্যর্থ। কিন্তু আমরা খুব ছোট পরিসরে আমরাই কিন্তু প্রথম এ রাজ্যের মানুষকে জানিয়েছিলাম যে বিজেপি এককভাবে সরকার গঠন করতে পারছে না, সেটাই কিন্তু হয়েছে। কিন্তু হরিয়ানা বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় সমস্ত এক্সিট পোলগুলি কিন্তু মুখ থুবড়ে পড়েছে, কাশ্মীরেও মুখ থুবড়ে পড়েছে। তারপর আবার একটা ভোট, সর্বভারতীয় সংবাদ মাধ্যম এবং আমরা সবাই এক্সিট পোল তাদের নিজেদের মতো করে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু এই এক্সিট পোল নিয়ে কোনো দলের কোনো কর্মীরা ফাইনাল কোনো সিদ্ধান্তে আসবেন না। তার কারণ হচ্ছে সমীক্ষা, যারা সমীক্ষা করে তারা 50 জন 100 জন, যাদের বড় পরিকাঠামো আছে তারা হয়তো 500 জন মানুষের কাছে পৌঁছায়। কিন্তু তাদের মতামত যে আমরা বা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঠিকভাবে তুলে নিয়ে আসতে পারছি না, সেটা কিন্তু বিগত দুটো নির্বাচনে প্রমাণ হয়েছে। কিন্তু এই সমস্ত কিছুর যে এক একটা চুলচেরা বিশ্লেষণ, সেই বিশ্লেষণ করে এবারও একটা সমীক্ষা আমরা প্রকাশ করলাম। তবে এই সমীক্ষাতে কিন্তু কংগ্রেস সহমত নয়। তারা বলেছেন পক্ষে হলেও তারা এই সমীক্ষার পক্ষে নয়, বিপক্ষে হলেও তারা পক্ষে নয়। অন্যদিকে বিজেপি এখনো সমীক্ষা, এই যে সমীক্ষা, সেই সমীক্ষা নিয়ে তারা আগ বাড়িয়ে কোনো মন্তব্য করেনি। কারণ যদি খেলা ঘুরে যায় তাহলে আবার আক্রমণ করতে হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলি তাদের ফাঁকফোকর সংবাদ মাধ্যমকে আক্রমণ করে তারা বাঁচার একটা ফাঁকফোকর তৈরি করে। কিন্তু আমরা তো সেটা করতে পারি না, আমাদের কিন্তু দিনের শেষে ব্যর্থতার দায় স্বীকার করতে হয়। তাই যে সমীক্ষা সংস্থার যে আমরা ছবিগুলো তুলে ধরলাম সেটাই যে শেষ কথা সেটা কিন্তু নয়। ভরসা রাখুন জনগণের উপর, ভরসা রাখুন ইভিএম এর উপর। ইভিএম খুলুক, তারপর দেখা যাক কি হয়। সে নীল এবং আমাদের বাদবাকি সহকর্মীদের জানাচ্ছি অনেক ধন্যবাদ দর্শকদের সামনে ভাবে প্রেজেন্ট করার জন্য। আজকে দুই হাই ভোল্টেজ নির্বাচন, একদিকে মহারাষ্ট্র, অন্যদিকে ঝাড়খণ্ড, সেখানকার ভোট ফেরত সমীক্ষা কি বলছে এবং এই সমীক্ষা কি আদৌ মিলবে, বা এই সমীক্ষা বারবার দেখা গেছে যে ব্যর্থতা হয়েছে, তার পেছনে কারণ বা কি, সবটাই আজকে তুলে ধরলো আমার সহকর্মীরা। আশা করি আপনারা এই পুরো ভোট ফেরত সমীক্ষাকে ধ্রুব সত্য বলে মানবেন না এবং আগামী দিনেও আমরা দেখাবো বেশ কিছু তথ্য নির্ভর খবর। তবে আপাতত সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ি পর্দায়। নমস্কার।